ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ৭৫০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে পুশিন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ভূরাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ এবং জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। জনাব শামীম কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি জানতে চাই যে কিছুদিন ধরেই ভারত থেকে পুশিনের ঘটনা বেড়ে গেছে, এমনটা কেন হচ্ছে? এই সময়ে কেন এমন পুশিন? জি, আপনাকে ধন্যবাদ। 2002-3-এর দিকে এরকম ছোটখাটো পুশিনের আমরা খবর তখন পেয়েছিলাম, কিন্তু দীর্ঘদিন পরে ব্যাপক হারে পুশিন শুরু হয়েছে। বিষয়টি খুবই স্পষ্ট যে অগাস্টের স্বৈরাচার সরকারের পতনের পরে ক্রমাগতভাবে ভারত বাংলাদেশের সাথে বলতে গেলে সমস্ত সম্পর্কের দরজা একটা একটা করে বন্ধ করে দিচ্ছে এবং কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে অবস্থান করছে। আমরা মনে করছি যে যেহেতু কূটনৈতিক সম্পর্কটা অবনতি হয়েছে, এটা একটি নীল নকশা, যেটা মূলত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1955 সালে ছিল এবং তার পরবর্তী 2014-তে যখন এটা পুনর্প্রবর্তিত করলো বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে, তো সেইটারই একটা নীল নকশা। দেখুন, এখন সম্পর্ক এতটাই খারাপ, তার মধ্যে বর্ডার এলাকায় প্রত্যেক দিনে কোনো না কোনো জায়গায় ঝামেলা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, এলাকাবাসীর বাংলাদেশের উপর অত্যাচার হচ্ছে, হত্যা হচ্ছে। তার মধ্যে এই পুশিনটা অবশ্যই নতুন করে উদ্বেগের কারণ। এবং এটা আমি মনে করি যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে না বলেই তারই একটা, এটা আমরা মানদণ্ড বা তারই একটা কার্যক্রম হিসাবে এটাকে বিবেচনা করতে পারি। কিন্তু এই ধরনের সে দেশে যদি বাংলাদেশে কোনো অবৈধ থেকে থাকে, সেক্ষেত্রে তো আলোচনার মাধ্যমে বৈধ উপায়ে সেটি করা যায়, সরকারের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। সেটি কেন করা হচ্ছে না? এখানে কোনো দুরভিসন্ধি দেখেন কিনা আপনি? জি, অবশ্যই এটাকে আমি নীল নকশা এই জন্যই বলছি, কারণ ভারত বাংলাদেশ বর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুটো চুক্তি আছে এবং দুটো প্রোটোকল আছে। সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে কিভাবে এটা করতে হবে। আমরা এখন যেটা দেখতে পেলাম যে একেবারেই জনবিরান এলাকা যেসব, বা একেবারেই যেখানে একেবারে যাতায়াত দুর্গম দুর্গম বলতে পারেন, যেমন সুন্দরবনের মান্দারচর এরিয়ায়, সেখানে চর এলাকায় বা খাগড়াছড়ি যেখানে মানুষ যেতে পারে না, এরকম জায়গায় আমরা যেটা জানতে পেরেছি যে গুজরাট থেকে সামরিক বিমানে করে তাদেরকে ত্রিপুরাতে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে সীমান্ত এলাকায়, এই দুর্ভেদ্য বা দুর্গম এলাকায় একত্রিত করা হচ্ছে। তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, তাদের চোখ বেঁধে তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তি, খাবার দাবার না দিয়ে তাদেরকে দুর্বল করা হচ্ছে। তো এরকম একটা বিষয়টা যে একেবারেই একটা অভিসন্ধি, এটা একটা যে নীল নকশার অংশ, এটা কোনো সুস্পষ্টভাবে আমরা বলতে পারি। দ্বিতীয়ত হলো যে দীর্ঘদিন ধরে যারা, এমন আমরা খবর পেয়েছি যে ওখানে দীর্ঘদিন ধরে প্রায় 20-25 বছর ধরে সপরিবারে বসবাস করছে, তাদের লিগ্যাল ডকুমেন্টও আছে থাকার এবং ওয়ার্ক পারমিট আছে, তারপরে তাদেরকে এভাবে পুশিন করে পাঠানো হচ্ছে। এবং সবচেয়ে উদ্বেগের বিষয় যেটা, কুড়িগ্রাম সীমান্তে আমরা দেখলাম যে প্রায় 5 জন ইউএনএইচসিআর এর রেজিস্ট্রিকৃত শরণার্থীকে বা রোহিঙ্গাকে তারা পুশিন করেছে, যেটা কোনোভাবেই পারে না। দেখুন, 1994 সালের যে আন্তর্জাতিক যে আইন আছে স্টেটলেস, তাদেরকে আমরা যদি স্টেটলেসও ধরি, তাদের কিন্তু কিছু সুরক্ষামূলক আইন আছে, তার মধ্যে তার তারা মানে বিচার সেটিও তারা আগে। লঙ্ঘন করেছে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে এমন ঘটনা আসলে দুদেশের মধ্যে উত্তেজনা কতটা বাড়াবে, এটি রোধ করা যাবে কিভাবে? এটা উত্তেজনা ক্রমশ বাড়াবে, কোনো সন্দেহ নাই। কারণ দেখুন, আমরা আমরা তো ট্রানজিট বন্ধ করিনি বা বন্দর ব্যবহারের ব্যাপারে কোনো কিছু আমরা সিদ্ধান্ত নেইনি, বাংলাদেশ থেকে নেওয়া হয়নি, কিন্তু আচমকায় ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিল। আপনি দেখুন, যতগুলি কূটনৈতিক দরজা ছিল সবগুলি একটা একটা করে বন্ধ করে দিচ্ছে। তার মধ্যে যদি এই ঘটনাটা ঘটে, তাহলে নিঃসন্দেহে এটা উদ্বেগজনক। এক্ষেত্রে সরকারকে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। কূটনৈতিকভাবে 9 মে অলরেডি প্রতিবাদ পাঠিয়েছে, কিন্তু এখন যেটা প্রয়োজন, যদি আমাদের বাংলাদেশি কোনো লোক থাকে, তাদেরকে প্রোটোকলের মাধ্যমে বৈধভাবে যেভাবে আনতে হয় সেভাবে আনতে হবে। যাদেরকে অবৈধভাবে পুশিন করা হয়েছে, তাদেরকে ফেরত পাঠাতে হবে। এবং এই ক্ষেত্রে বাংলাদেশবাসী সীমান্ত এলাকায় যারা আছেন, তাদেরকে সতর্ক থাকতে হবে। বিজিবি সহ সকল পর্যায়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে এই পুশিনের মাত্রাটা অত্যন্ত বেড়ে যাবে এবং এটা একটা ভয়ানক পরিস্থিতি ধারণ করবে। আমরা আশা করি ভবিষ্যতে সরকার যদি এগুলি শক্তভাবে হ্যান্ডেল না করে, তাহলে এটা আমাদের জন্য একটা গোদের উপরে বিস্ফোরণ হবে বলে আমি মনে করছি। তা আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তে যারা বিজিবি আছে তারাও তো দায়িত্ব পালন করছে। সীমান্তের সাধারণ মানুষ, আপনি যেটি বলছিলেন যে তারাও কিন্তু সেখানে দায়িত্ব পালন করছে।
তাদের ভিতরে আসলে সেই সীমান্তে যারা বসবাস করছে তাদের ভিতরে আসলে সচেতনতামূলক কিভাবে ব্যবস্থা নেওয়া, তাদেরকে সচেতন করতে কি ধরনের উদ্যোগ নেওয়া যায়? যে আমরা সচেতনতামূলক দেখলাম যে কোন একটা জায়গায় এটা এলাকাবাসীকে মাইকিং করা হয়েছে, তারা সতর্ক থেকেছে। আসলে এর থেকে বেশি আর কিছু করার নাই। এবং আমি নিশ্চিত যে বিজিবির সমস্ত এলাকায় যে চৌকিগুলি আছে বা সীমান্ত এলাকায়, সেখানে জনগণ সতর্ক আছে। কিন্তু কথা হলে লক্ষ্য করে দেখুন, একেবারে যেটা দুর্গম এলাকা, সুন্দরবনের চর এলাকা, খাগড়াছড়ি এলাকা, এরকম জায়গা তারা বেছে নিয়েছে। এটা রাতের অন্ধকারে এরকম ইনএক্সেসিবল জায়গাতে প্রবেশ করা, কিন্তু এটা চৌর্যবৃত্তির একটা লক্ষণ। আমরা এখানে ভারতের এই বিষয়টা অত্যন্ত মানে এটা বলছি যে এটা তারা নিকৃষ্ট কাজ করছে, তারা জোরপূর্বক পাঠাতে পারে না। এটা আন্তর্জাতিক আইনের চূড়ান্ত এটা ব্যত্যয় হচ্ছে বা এটা লঙ্ঘন করা হচ্ছে। সুতরাং এখানে সারা দেশবাসীকে সতর্ক থাকতে হবে, নিরাপত্তা বাহিনী বিশেষ করে বিজিবিকে সতর্ক থাকতে হবে, এবং মূলত কূটনৈতিকভাবে এটার খুবই শক্তিশালী জবাব ফেরত দিতে হবে, এবং যারা এসছে তাদেরকে আবার ফেরত পাঠানোর যথাযথ বন্দোবস্ত নিতে হবে। প্রয়োজন বোধে আমরা আন্তর্জাতিক যে বিচার আদালতগুলি আছে, যে সংস্থাগুলি আছে, তার কাছে আমরা ভারতের বিরুদ্ধে এ বিষয়ে আমরা অভিযোগও করতে পারি। জি, জনাব শামীম কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে কথা বলার জন্য।